খেতে হবে, ওঠো তাড়াতাড়ি। মেধা, মেধা। উপরোক্ত কথাটা বার দুয়েক বলেও মেধার সার শব্দ পাওয়া গেল না। সে ঘুমে বিভোর। আদিত্য বেশ কয়েকবার ডাকল, এবার প্রচণ্ড বিরক্ত হয়ে উত্তর দিল, খাবে। এ কথা বলে সে পুনরায় ঘুমের দেশে তলিয়ে গেছে। আদিত্য টেনে বসেও কাজ হলো না। এক পর্যায়ে মেধা বসে থাকতে থাকতে বিছানায় কাত হয়ে পড়ে গেল। আর সেই অবস্থাতেই আবার ঘুম, অর্থাৎ পৃথিবী উল্টে যাক, তার কাছে ঘুম আগে। ঘুম থেকে উঠে না হয় দেখবে পৃথিবী কোন দিকে উল্টালো। আদিত্য বিরক্ত হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সেও পাশে শুয়ে পড়ল। এ কাজটা কেন করলো সে জানে না, তবে মন বলল তাই করেছে। কেন জানি এই মুহূর্তে ঠিক ভুলের বিচার করতে ইচ্ছে হলো না তার। ইচ্ছে হলো পাশের চঞ্চল মেয়েটাকে দুচোখ ভরে দেখার, আলতো করে স্পর্শ করার, অবাধ্য মনের সঙ্গে যুদ্ধ করে দূর দূর বুকে তার অলক্ষে ওষ্ঠে ছুঁয়ে দেখায়। এটুকু বাদে তার নিশ্চিত কোনো চাওয়া নেই। তবে মাঝে মাঝেই ভীষণ ইচ্ছে করে মেয়েটাকে হৃদয় চিরে দেখে চিৎকার করে বলতে, দেখ পাগলি, ঠিক কতটা ভালোবাসি তোকে। মনে মনে এ কথা ভেবেই যখনই আদিত্য মেধার গাল ছুঁতে যাবে, তখনই মেধা আচমকা তার পেটের উপর পা তুলে গলা জড়িয়ে ধরে বলল, এই বল বল আমার সঙ্গে বল। কি আশ্চর্য, কি বলবো? যেটা বললাম একটু মানে কিছুক্ষণ আগে সেটা বল। সেটা মানে কোনটা? আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে বলবি, ওকে? হুম। আমরা দুই ভাই বাদাম বেচে খাই, বাদাম ভর্তি পোকা, তুই একটা বোকা। আদিত্য হতবুদ্ধি হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কি বলে এমে? মাথা কি পুরোটা গেছে ওর? মেধা ততক্ষণে বালিশ ছেড়ে আদিত্যের বুকে মাথা রেখেছে, শক্ত করে ধরে রেখেছে আদিত্যকে। আদিত্য নেত্রজোড়া বন্ধ করে অনুভব করছে প্রিয়সীকে। তখন আরও একটা জিনিস খেয়াল হলো তার, মেধার শরীর থেকে ওর পারফিউমের স্মেল পাচ্ছে। সে এবার নিঃশব্দে হাসলো, তারপর দ্বিধা ঝেড়ে মেধাকে আলতো করে আগলে নিল তার তৃষ্ণার্ত বুকে। তখন অনাবিল সুখের হানা দিল আদিত্যের বুকের পাশে। বেশ কিছুক্ষণ এভাবে থেকে আদিত্য মুখ উঁচিয়ে ওষ্ঠ ছোয়ালো মেধার ললাটে, যা মেধার অজানায় রয়ে রইল। এক পর্যায়ে আদিত্য কিছু ভেবে আস্তে করে মেধাকে সরিয়ে দিয়ে উঠে পড়ল। মেয়ে উঠে গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। এমনিতেই অহেতুক অভিযোগের তীর ছুড়ে তার দিকে। এখন এমন অবস্থায় দেখলে ধর্ষকের অপবাদ দিতে একটুও কৃপণতা করবে না। এসব ভেবে সে আবারও একবার ঘড়িতে চোখ বুলিয়ে নিল। 4টা বাজতে 20 মিনিট বাকি। সে আর না দাঁড়িয়ে নিচে গিয়ে খেয়ে রুমে গেল রেডি হতে। তখন বিকাল 6:30। সূর্য ডুবে ঘন আধারে ডুবে যাচ্ছে চারিপাশ। মুক্ত পাখিগুলো ফিরে গেছে আপন নীড়ে। দিনের আলোর অনুপস্থিতিতে কৃত্রিম আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট, কিন্তু মেধা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। গভীর ঘুমে মগ্ন সে। তবে প্রচণ্ড ক্ষুধা অনুভব করাতে নড়ে চড়ে পেটে কয়েকবার হাত বুলিয়ে আবারও ঘুমিয়ে গেল, কিন্তু এতে কাজ হলো না। অনেকক্ষণ যাবৎ একই কাজ করাতে পেটও শুনছে না। তার খাদ্য চাই, পানি চাই, অথচ অলস ঘুম কাতরে মেধা যে উঠছে না। সে আরও ঘুমাতে চায়। নেত্রজোড়াও খোলা বড্ড মুশকিল হয়ে যাচ্ছে তার। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে পেটের জ্বালাতে মেধার ঘুমটা অবশেষে হালকা হতে আরম্ভ করল। শরীর জুড়ে একরাশ অলসতা নড়ে চড়ে কাটিয়েও দিল আরও কয়েক মিনিট। তারপরে হঠাৎই তার মনে হলো বাইরে যাওয়ার কথা ছিল, মামনিকে কল দেওয়ার কথাও। শেষ অবস্থায় দেখলো ঘড়িতে নজর বুলে ঝটপট উঠে ফোন চেক করে দেখে সত্যি কল এসেছে 16 বার। 8 বার দিয়েছেন তার বাবা, বাকি সব মামা আর মামনি। বকা খাওয়ার ভয়ে সে আগ বাড়িয়ে কাউকে কল দিল না। আগে ওই হতচ্ছাড়া ঘাটতারা আদিত্যকে খুঁজতে হবে। সে কি ফিরেছে? ফিলোকে ডাকলো না কেন? সে নাকি তাকে রেখে চলে গেছে? ওই লোকের বিশ্বাস নেই, সে সব করতে পারে। একথা ভেবে মেধা দৌড়ে গেল আদিত্য এসেছে কিনা দেখতে। হ্যাঁ, মহারাজা রুমে বসে রাজকীয় ভঙ্গিমে বসে কফি খাচ্ছে আর ফাইল দেখছে। দিন দুনিয়া ভুলে ফাইলে তার দৃষ্টি। মাঝে মাঝে দ্রুত গতিতে হাত চালাচ্ছে কিবোর্ডে। তাকে রুমে বসে কাজ করতে দেখে মেধার প্রচণ্ড রাগ হলো। এদিকে কখন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে, তাকে খাওয়ার জন্য একবারও ডাকলো তো নাই, বরং তাদের যাওয়া হলো না। সব আনন্দ ফিকে হয়ে গেল ওই অসভ্য লোকটার জন্য। ওখানে না জানি সবাই কত মজা করছে, কত সত্য ছবি তুলে গ্যালারি ভর্তি করছে, অথচ সে সুযোগ পেয়ে হাতছাড়া করল। সুখপূর্ণ কিছু মিষ্টি মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত হতে হলো। সব হয়েছে ওই লোকটার জন্য।
মধ্য কথা, সে না হয় ঘুমিয়েছিল, কিন্তু আদিত্য তো জেগেছিল। তাহলে ওকে ডাকলে কি হতো? বাসায় তাকে না দেখে নিশ্চিত খুঁজেছ, আর ঘুমাতে দেখে সে নিশ্চিন্ত মনে বসে ফাইল দেখছে। আর মানে এই বদলোক ইচ্ছে করে ওকে ডাকেনি। এমনও হতে পারে আদিত্য যাবে না ভেবে তাকেও যেতে না দেওয়ার পূর্ব পরিকল্পনা এঁটেছে, কিন্তু তার এই পরিকল্পনা সে সফল হতে দিবে না, কিছুতেই না। মনে মনে এসব ভেবে দরজার সামনে দাঁড়িয়ে রইল মেধা। তখন আদিত্য বলল, দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে খেয়ে নাও, যাও। আপনি ডাকলেন না কেন আমায়? গিয়েছিলাম, গিয়ে দেখি বালিশকে জোরে ধরে চুমা চারটে খাচ্ছ, তাই কাছে গিয়ে রিস্ক নেই নে। হয়তো ফালতু কথা বলবেন না আদিত্য ভাই। যেতে বলেছে। পারবো না যেতে। কি আশ্চর্য, ঝগড়া করছো কেন? বেশ করছি। আমাকে উঠতে হলে খবর আছে কিন্তু। যাচ্ছি যাচ্ছি, আপনার রুমে থাকার কোনো ইচ্ছে নেই আমার। হ্যাঁ। এ কথা বলে মেধা হনহন করে বেরিয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে পেট পুড়ে খেয়ে ড্রয়িং রুমে টিভি দেখতে বসলো। কিন্তু টিভি দেখাতে মন না থাকায় রুমে এসে ওর বাবার সঙ্গে কথা বলো। কি আনতে হবে তার লম্বা লিস্ট মুখে বলে শোনালো। রেজাল হক হাসলেন মেয়ের বকবকানি শুনে। এরপর সে সীমা বেগমকে কল করে আদিত্যর নামে অভিযোগ দিল। যেতে না পারার আফসোস প্রকাশ করলো। এসব নিয়ে কথা বলে কল কেটে ঘুরে দেখে আদিত্য ফিটফাট হয়ে বিছানায় বসে আছে। সে ভুরুকুচকে কিছু বলার আগে আদিত্য রেডি হতে বলল, বাইরে যাবে হাঁটতে। মুখের উপর না করতে গিয়ে সে ভাবল ফাঁকা বাসেই বসে বন্যা হাঁটতে যাওয়াই উত্তম। তাই কথা না বাড়িয়ে ভদ্র মেয়ের মতো রেডি হয়ে আদিত্যের সঙ্গে বের হলো। ওরা গেট দিয়ে বের হতেই তখন আদিত্যের বাবার সঙ্গে দেখা হলো। আদিত্য বাবাকে চাবিটা দিয়ে খেয়ে বিশ্রাম নিতে বলে সামনে এগোলো। পাশাপাশি হাঁটছে তারা, কারো মুখে কথা নেই। মেধা শুধু ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। নির্বিলি রাস্তায় লোক সমাগম নেই। মাঝে মাঝে দু এক পথচারী হেঁটে যাচ্ছে, আর আদিত্য ফোনে কথা বলতে বলতে ধীর পায়ে হাঁটছে। ব্যস্ত মানুষদের নিয়ে হাঁটতে বের হও এই এক জ্বালা। ওদের হ্যালো হ্যালোই শেষ হয় না। কোথায় পরিবেশটা উপভোগ করবে তা না, বিরক্তিকর। মেধাকে বিরক্ত নিয়ে তাকিয়ে থাকতে দেখে আদিত্য কল কেটে বলল, কি তাকিয়ে আছো কেন? আপনি বিয়ে করলেও সংসার করতে পারবেন না, মিলিয়ে নিয়েন। আমি কোন দিক দিয়ে আনফিট? সব দিক থেকেই মাশাআল্লাহ, তবে আপনার ব্যস্ততা আপনাকে অনেক কিছুই হারাতে বাধ্য করবে। বউ নেই, বাচ্চা নেই, এখন কিসের এত ব্যস্ততা? এখনই এমন হলে পরে তো কি করবেন আপনি? তার আসলে তখন না হয় ব্যস্ততা কমিয়ে দিব। তাদের জন্য এত টাকা রোজগার করছেন আপনি শুধু কি ভালো রাখতে? আচ্ছা, এত এত টাকা দিয়ে সুখ কিনে দিতে পারবেন তো? মেয়ে, তুমি বেশি কথা বলো। উত্তরটা দিন। বিয়েতে সম্মতি দাও, তারপর স্বচ্ছকে না হয় দেখো কি পারি আর কি না পারি। ঠিক কতটুকু সুখ আর ভালোবাসা আগলে রাখতে পারি আমার বউকে। আমি তোমার মতো কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই বড় বড় কথা বাদ দিয়ে দ্রুত পা চালাও। আমি আপনাকে বিয়ে করব না আদিত্য ভাই। কেন? এই উত্তরটা আজ অন্তত ঠিকঠাক দাও। কারণ আপনি প্রেমিক পুরুষ হিসেবে। ও আচ্ছা, আমি প্রেমিক পুরুষ হিসেবে পারফেক্ট নই, তাই তো? একথা বলতে বলতে চিপাগলির দেওয়ালের সঙ্গে আদিত্য মেধাকে চেপে ধরল। নিজেদের মধ্যে দূরত্ব ঘুচি ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। অতঃপর মেধার ঠোঁটে বৃদ্ধাঙ্গুল বুলি অদ্ভুত স্বরে বলল, এবার প্রেমিক পুরুষের মতো কাজ হচ্ছে তো। ইনারের রং ও সাইজ জেনে সুযোগ বুঝে অযাচিত স্পর্শ করার যোগ্য এক প্রেমিকের কাজ, তাই না? তাহলে যোগ্যতা প্রমাণ করতে কি আমিও তাই করব? যেমন লিপ কিসের আবদার, রুম ডেট, সেই সঙ্গে প্রতি রাতে অবৈধভাবে শারীরিক চাহিদা মেটানোর সুযোগটা বুঝে নিতে হবে আমার। তাহলে যোগ্য প্রেমিকের খেতাব পাবো আমি। ওর এই কথা শুনে মেধা নেত্রজোড়া বড় বড় করে তাকিয়ে আছে, বিস্মিত তার চাহনি। ততক্ষণে আদিত্য তার কাঁধে কামিজ সরিয়ে ওষ্ঠ ছুঁয়ে কামড়ও বসিয়েছে। মেধা ছটফট করে কিছু বলতে গেলে আদিত্য ঠোঁটে আঙ্গুল দিয়ে নাবোধক মাথা নাড়ালো, অর্থাৎ কিছু বলাও বারণ। আদিত্যের এমন আচরণে মেধা তেজ দেখাতে গেলে আদিত্য তার হাত ধরে বাসার দিকে নিয়ে গেল। মেধা হাত ছাড়াতে গেলে ব্যর্থ হয়। কামাশ খামচি দিতে থাকে, কিন্তু তাতেও আদিত্যকে ছাড়ল না, বরং হাতের বাঁধন আরো শক্ত করে ধরল। অতঃপর বাসে গিয়ে ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে সে রুমে দরজাটা আটকে মেধাকে ছুঁড়ে মারল তার বিছানা বরাবর। মেধা প্রচণ্ড ব্যথা পেয়ে কুকিয়ে উঠতেই তাৎক্ষণিক আদিত্যকে আবিষ্কার করলো তার খুব কাছে, এতটাই কাছে যে তাদের একে অপরের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। সেই সঙ্গে বাড়ি খাচ্ছিল একে অন্যের শ্বাস প্রশ্বাস। কৌশলে আদিত্য আটকে দিয়েছে মেধার দুটো হাত। তার কৌশলী এক হাতে বন্দি, মেধার দু হাত। শরীরে ভার নড়ার ক্ষমতাটুকু নেই তার।
মেধা এবার নিজের পরাজয় মেনে নিতে বাধ্য। তবে সে কিছু বলার আগে আদিত্য তার ওষ্ঠে ওষ্ঠ ছোঁয়াতেই সে ফুপিয়ে কেঁদে দিল। বারবার ওর মাথা নাড়িয়ে বারণ করলো এমন না করার। তার চোখ ভর্তি পানি, চোখের কানির বেয়ে গড়িয়ে যাচ্ছে অঝরে। তখন আদিত্য তার গালে চুমু এঁকে বলল, কাটলে হবে, বাকিটা সম্পূর্ণ করতে দাও। আজই না হয় যোগ্যতার হিসেবে সমাপ্তি আসুক। আমি সেটা বলিনি, আমি বলতে বৈধভাবে কাছে আনতে চাচ্ছি, তোমার ভালো লাগছে না, তাই আজই হাস্যনাস্ত হয়ে যাক। তারপর আমিও দেখি বিয়ে না করে কই যাও। আদিত্য ভাই প্লিজ এমন করবেন না। প্রেম করবো না? এই, তোর না প্রেমিক পুরুষ চাই? আমি তো রোমান্টিক প্রেমিকের প্রমাণও দিচ্ছি, তাহলে সমস্যাটা কোথায়? আপনি সত্যি খুব খারাপ আদিত্য ভাই, খুব খারাপ। একদম ঠিক। তাই এই মুহূর্তে আরেকটা খারাপ রূপের সঙ্গে পরিচিত হয়ে নে। আমার ভালোবাসার পবিত্র ফুল তুই, তাই কখনো খারাপ নজরে দেখিনি, খারাপভাবে স্পর্শও করিনি। তোকে দিতে চেয়েছি অফুরন্ত ভালোবাসা, কিন্তু না, তোর তো ভালো কিছু সহ্যই হচ্ছে না। তোর চাই নোংরামি, সে সঙ্গে বখাটের মতো মুখে ভালোবাসে ভালোবাসে করে ফেনা তুলে ফেলার মতো লোক দেখানো ভালোবাসা, যার চিপায় গিয়ে শরীর হাতানো ছাড়া প্রেম বোঝে না। লাগছে আমার, আপনার ভর সহ্য করতে পারছি না আমি। উঠুন প্লিজ, ছাড়ুন আমায়। অবশ্যই, কেন না জান পাখি, তবে আমাকে রাগানোর শাস্তি তোমাকে পেতে হবে। পদে পদে সামান্য কারণে আমি এবং আমার ভালোবাসাকে অপমান করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসের পতন যে আজকেই ঘটাবো আমি, এই মুহূর্তে। সে সঙ্গে নতুন করে হিসাবের খাতাটাও খুলে ফেলবো এই মুহূর্তে থেকে। আর বিয়ের আগে বেহায়া পুরুষ হতে চাইনি আমি, তবে বাধ্য করলাম তুমি ও তোমার খোঁচা কথাবার্তা। এটুকু বলে আদিত্য নিজের ওষ্ঠ ডুবালো মেধার কম্পিত ওষ্ঠ জোড়ায়। ধীরে ধীরে ঘোরের মধ্যে চলে গেল সে। সময় স্থান কাল ভুলে ডুবে গেল নিষিদ্ধ এক চাও মতে। মেধাও তাকে থামাতে সাধ্যমতো চেষ্টা করে। অবশেষে না পেরে বুদ্ধি খাটিয়ে শক্ত করে কামড়ে ধরল আদিত্যের নিচের ঠোঁট। সেই সঙ্গে তার চোখের চাহনিতে স্পষ্টতর হলো ছাড়ার আকুতি। ওর এমন প্রচেষ্টা দেখে আদিত্য সেই অবস্থাতেই হেসে ছেড়ে দিল। অতঃপর মেধার ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে মৃদুস্বরে বলল, কি সহ্য হচ্ছে না আর? সামান্য এটুকুতে কাহিল হয়ে চলবে জান পাখি? তোমার রোমান্টিক প্রেমিক পুরুষ চাই? আদিত্যর কথার জবাবে মেধা অতি দ্রুত নাবোধক মাথা নাড়ল। অর্থাৎ তার আর চায় না রোমান্টিক প্রেমিক পুরুষ। তার এই ভীত অবস্থা দেখে আদিত্য তাকে ছেড়ে উঠে বসল। সুযোগ বুঝে মেধা দৌড়ে পালানোর আগে পুনরায় ওনাতে টান পড়ল। সে পিছু ফিরে তাকাতেই বন্দী হলো আদিত্যের বাহু ডোরে। আদিত্য তাকে কোলে বসে কাঁধে থুতনি রেখে বলল, ছাড় দিয়েছে, ছেড়ে তো দেয়নি বেব, ক্লাস কেবল শুরু, পালাচ্ছে কোথায়? বলছি তো আর অপমান করবো না, প্রমিস, এবার ছাড়ুন প্লিজ। একরাশ ভয়, সংকোচ এবং অস্বস্তিতে জর্জরিত হয়ে মেধার কেঁদে কেটে একাকার অবস্থা। কান্নার চোটে শ্বাস নেওয়াটাও দুষ্কর হয়ে যাচ্ছে তার। একদিনেই এত ডোজ নিতে পারছে না সে। পুরো শরীর থরথর করে কাঁপছে। হৃৎপিণ্ডের ধুকধুকানি ক্রমশ বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ থেকে গলা শুকিয়ে কাঠ। আর আদিত্য এমন কিছু করবে তার ভাবনার বাইরে। যদি আদিত্য তাকে লিপকিস আর কাঁধের কামড় ছাড়া শরীরে কোনো ভাঁজেই স্পর্শ করেনি, তবুও এটা তার জন্য অপ্রত্যাশিত শখ। তখনও মেধাকে কাঁদতে দেখে আদিত্য তাকে ফের ঘুরিয়ে চোখ মুছিয়ে দিয়ে বলল, আম্মু গ্রাম থেকে ফিরলে আবার বিয়ের কথা উঠবে, তখন গাই না সুন্দর করে সম্মতি দিয়ে দিবে। আর যেন বলা না লাগে, আগামীকাল বাবার সঙ্গে গ্রামে যাবে তুমি। ততদিনে তেরামনকে বোঝাও, প্রস্তুত করো আমাকে চির সখারূপে গ্রহণ করতে। আমি কয়েকদিনের জন্য সিলেট যাচ্ছি, ফিরে এসে কোনো রকমের তাল ভালো শুনবো না। প্রয়োজনে জোরপূর্বক বউ ঘরে তুলব, মনে থাকে যেন। এ কথা বলে আদিত্য তাকে ছেড়ে দিল। মেধার একদণ্ড না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল নিজের কক্ষে। আদিত্য বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওর আম্মুর সঙ্গে কথা বলে নিল। ইঙ্গিত করে আমানের কথা জিজ্ঞেস করতেও ভুলল না সে। তবে মেধা আদিত্যর ব্যাপারে এখনো হতবাক। সে বালিশে মুখ গুজে স্থির হয়ে বসে আছে। শরীরখানা মৃদুভাবে কাঁপছেও। কি থেকে কি হয়ে গেল এখনো তার বোধগম্য হচ্ছে না। কত কথাই তো বলে আদিত্যকে, কই কখনো তো। এসব ভেবে বেশ কিছুক্ষণ অনড় হয়ে বসে রইল মেধা। তারপর দরজাটা আটকে রুম অন্ধকার করে শুয়ে পড়ল। আর রুম থেকেও বের হলো না, খেলো না। আদিত্যর বাবা যাতে ডাকতে না আসে তাই ফোন করে আহ্লাদে ভরা কণ্ঠে জানিয়ে দিল সে খাবে না। সন্ধ্যে থেকে ওটা খেয়ে পেট ভরিয়ে ফেলেছে। তার মেসেজ দেখে আদিত্যর বাবাও আর কিছু বলেন না, কারণ উনি অবগত বলেও আর কাজ হবে না।
তাই অহেতুক কথা না বাড়িয়ে ছেলেকে ডেকে রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেলেন। আদিত্য আর মেধাকে আর ডাকলো না, আর না তার খোঁজ খবর নিল। নিজের অভ্যাস মতো রাত জেগে অফিসের কাজ ছেড়ে গভীর রাতে ঘুমাতে গেল। এর পরের দিন সকালে মেধা ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আদিত্যর বাবার সঙ্গে সে এখন গ্রামে যাচ্ছে, মুখ থমথমে। তখন বুয়া এসে খাবার দিলে সবটুকু খাবার সে খেলো। আজ কোনো ধরনের তালবাহানা দেখায় না। একটু পরে আদিত্য এবং তার বাবা এসে বসলো পাশের চেয়ারে। তবু সে দৃষ্টি তুলে তাকালো না। বাবা ও ছেলে অফিস নিয়ে কথা বলছিল আর খাচ্ছিল। কী সব হিসাব নিকাশের কথা মেধার মাথাতে ঢুকছিল না, তাই সে এক মনে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। যদিও উপস্থিত হই আদিত্য মেধাকে খেয়াল করেছে, সেই সঙ্গে আবহাওয়া গরম আন্দাজ করেছে। তবে গত রাতে যা করেছে বা যা হয়েছে তা একটু বেশি করে ফেলেছে সেও মানে। এটা মোটেও উচিত হয়নি। তাছাড়া এত রয়ে সয়ে কি আর রোমাঞ্চ হয়? সে তো প্রথম থেকে অভিনয় করেই ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু পরে ঘোর লেগে গেছে। অবাধ্য নিয়ন্ত্রণহীন নিষিদ্ধ এই ঘোর। তাছাড়া কী বা করার আছে? ভালোবাসার কথা বলতে পারে না, বোঝালেও বুঝে না, মান অভিমান তো বুঝে না, বরং দ্বিগুণ ওর রাগকে বাড়িয়ে দেয়। অথচ পাগল এক প্রেমিক পুরুষকে আশা করে মেধা। চাই কেউ একজন উন্মাদের মতো ভালোবাসুক তাকে, এক কথায় বেপরোয়া টাইপের প্রেমিক। আদিত্য নাকি এসবের সঙ্গে যায় না। তার মতো কাঠখোট্টা উন্মাদ প্রেমিক হতে পারবে না, কখনো না, কোনো দিনও না। অথচ সামান্য একটু রোমান্টিকতা দেখাতে মেয়ে কেঁদে কেটে একাকার অবস্থা। আবার আবদার করে রোমান্টিক প্রেমিকের। মানে এই মেয়েটা কী চাই সে নিজেও জানে না, পারে তো শুধু মুখে বড় বড় কথা বলতে, আর সেই কথা দিয়ে তাকে তীব্রভাবে আঘাত করতে। এসব কথা ভেবে আদিত্য পুনরায় মেধার পানে দৃষ্টি নিক্ষেপ করলো। সে বসে বসে আপন মনে সিদ্ধ ডিমের খোসা ছাড়াচ্ছে। ডিমের কুসুম কোনো কালে খায় না মেধা। এখনো সে ডিমের সাদা অংশ খেয়ে চুপ করে বসে আছে, মুখে রাগ শব্দ নেই। অন্যদিন হলে কান মাথা ঝাঝা করে দিত। তখন আদিত্যর বাবা খাওয়া শেষ করে রেডি হয়ে নিজের কক্ষে চলে গেলেন। এসে মেধাকে নিয়ে বেরিয়ে পড়বেন ওর বাবা প্রস্থান হতেই আদিত্য বলল, চোখ মুখ ফোলা কেন তোমার? বাতাস দিয়ে ফুলিয়েছি, সুন্দর লাগছে না? আর হ্যাঁ, ওখানে গিয়ে কিন্তু ওখানে গিয়ে হ্যাংলামও করবো না, ছেলেদের থেকে দূরে থাকবো, একা বাসার বাইরে বের হব না, আম্মুর আঁচল ধরে থাকবো, আর প্রতি ঘন্টায় কল করে আপনাকে সব জানাবো, ঠিক আছে না? হুম। আর কিছু বলবেন? না কেন? অনন্তকাল বসে থাকা সম্ভব নয় না, তাই না? তাই আমি উঠবো। মেধার কথা শুনে আদিত্যর খাওয়া থামিয়ে মেধার মুখের দিকে তাকিয়ে রইল। অভিমানে টইটুম্বর তার মুখ, একরাশ অভিযোগ চোখের চাহনিতে। রাগে এখনো দৃষ্টি তুলে তাকায়নি তার দিকে। হাতের মুঠোয় ওনার অংশ শক্ত করে চেপে ধরে শান্তভাবে বসে আছে। কথার ভাজে ভাজে রাগ মিশ্রিত অভিমানগুলো ঝরে ঝরে পড়ছে। তা দেখে আদিত্যর হাসি পেল, হাসল। তবে তার হাসিটুকু ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। এইটুকু পুচকে মেয়ের আবার রাগও আছে। তার থেকে জবাব না পেয়ে মেধাও ততক্ষণে উঠে বেসিনে হাত ধুয়ে ড্রয়িং রুমে বসেছে। রাগে তার পুরো শরীর রিডি করছে। এর কারণও ওই আদিত্যই। এত বছর, এই তো বছরখানিক আগে আদিত্য সব কাজিনদের মতোই তাকেও তুই করে সম্বোধন করত, কিন্তু হঠাৎ তার সম্বোধনে পরিবর্তন এসেছে। তুই থেকে এক লাফে তুমিতে স্থির হয়েছে, যে কারণে কাজিনদের পচানি তাকে সহ্য করতে হয়। তাকে দেখলে কাজিনরা জোট হয়ে চেঁচিয়ে বলে, এই যে আদিত্য ভাইয়ের তুমি প্রেম কত দূর এগোলে? হুম। যার সঙ্গে দেখা হোক সবাই আদিত্যকে জড়ি মজা নেয়। এ নিয়ে অভিযোগ দিলেও কাজ হয় না, বরং ওদের উস্কে দিয়ে আদিত্যের মা সব সম্মুখে ঘোষণা দিয়েছেন, খবরদার বলছি, কেউ আর মজা নিবি না, বরং ওদেরকে একান্তে প্রেম করার সুযোগ করে দিবি। ওনার কথাই ওরা আরও সুযোগ পেয়ে যাচ্ছে, তাই বলে মজা নেই। কেউ কেউ তো ওদের বিয়ে বাসর বাচ্চার অবধি চলে গেছে। সেসব কথা মুখে আনো পাপ। এসব তার পছন্দ না, ওই মানুষটাকে তো পছন্দই না। কিন্তু মূল ঘটনা হচ্ছে গ্রামে গিয়ে কাজিনরা আবার তাকে ধরবে। তারা জেনে গেছে গত রাতে আদিত্য আর সে বাসায় ছিল। এখন মন করা কত কিছুই না ভেবে সবগুলো মিলে মেসেজ করেছে। তবে এক পক্ষে খুব ভালো হয়েছে আদিত্য যাচ্ছে না। তাছাড়া গত রাতে আদিত্য যা করেছে এজন্য মাফ করবে না সে। প্রেমিক পুরুষ না হোক, তাকে অন্তত ভালো মানুষ ভাবত।
কিন্তু গতরাতে তার সমস্ত ধারণা বদলে দিয়েছে। আদিত্যর দিকে তাকিয়ে মেধা এসব ভাবছিল। হঠাৎ আদিত্যের সঙ্গে তার চোকাচুকি হওয়াতে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তখন আদিত্যের বাবা চলে আসায় বিদায় নিয়ে ওনারা চলে গেলেন। আদিত্য ওর কাজ ছেড়ে এসেও বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। যথাসময়ে মেধা পৌঁছে কাজিনদের নিয়ে মেতে আছে। তার দুরন্তপনা বেড়ে গেছে অতিমাত্রায়। বিয়ের অজুহাতে শহরের মানুষ দেখতে গ্রামের কিছু মানুষও এসেছেন। সীমা বেগম এবং বড় মামির সঙ্গে গল্পে মেতেছেন। বড় মামি মেয়ের শ্বশুরবাড়ির সুনাম চড়াতে ব্যস্ত। মনমতো পাত্র পেয়েছে, ওনারা বেজায় খুশি। যদিও এই সুপাত্রটি মেয়ে নিজেই খুঁজে নিয়েছে। ওদিকে নতুন বউকে সুচিকে ঘিরে ধরেছে মেধাসহ রিমি, মিমি ও সাথী। বোনেদের সঙ্গে সুচি হচ্ছে সবার বড়। এখন তারা সুচির মুখ আর হাত বেঁধে রেখে হবু দুলাভাইয়ের সঙ্গে চ্যাট করছে। কত রংঢঙের আলাপ চলছে তাদের মধ্যে। হবু দুলাভাইকে বোকা বানিয়ে উচ্চ শব্দে হেসে উঠছে কখনো কখনো। সুচি শুধু অসহায়ের চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে বোনেদের কাণ্ড কারখানা। এমন বোন থাকলে শত্রু প্রয়োজন হয় না। তখন সীমা বেগম হঠাৎ রুমে এসে তাদের ধমকে কাজ ধরিয়ে দিয়েছেন। কাজ হচ্ছে মটরশুঁটি খোসা ছাড়ানো। ধমক থেকে বাঁচতে বোনটা মিলে খোসা ছাড়াতেও বসে গেছে। তবে মটরশুঁটির দানাগুলো পেটে চালান করছে বেশি, সঙ্গে আছে তাদের খুনসুটি। সুচি ফোন পেয়ে সেই যে রুমে দরজা আটকেছে এখনো খুলেনি। তখনই রিমি ইশারায় সিমিকে কিছু বুঝিয়ে মেধাকে বলল, এই মেধা, বল না কালকে কি করলি? কাল দুপুরে ঘুমিয়ে উঠেছি সেই সন্ধ্যায়। তারপর সন্ধ্যা থেকে কি করলি? তেমন কিছু করিনি, টিভি দেখে সময় পার করেছি। বললেই হবে না, প্রেমিকের বাসায় থাকছিস, তাও আবার বাসা ফাঁকা। আদিত্য ভাইকে তোমরা জানো না সে কেমন? সে করবে আবার রোম্যান্স। ঠিক বলেছিস, এই আদিত্য ভাইটা না আসলেই নিরামিষ। কথার মোড় ঘুরাতে পেরে মেধা নিঃশব্দে হাঁপ ছাড়ল। তখন সাথী মন বেজার করে বলল, সেদিন আদিত্য ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, ভালো মন্দ জিজ্ঞাসা তো করলোই না, বরং তার ভ্রুজোড়া কুচকে বলল বাসায় যা। ভদ্রঘরের মেয়েরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁত বের করে খিলখিল করে না। তারপর আইসক্রিম কেনার টাকা দিয়ে চলে গেল। তখন সুচি ওর রুমের দরজা খুলে জামা কাপড় নিতে নিতে বলল, তাহলে শোন, আদিত্য ভাই হচ্ছে নারিকেলের মতো। তাকে বাইরে থেকে দেখতে যতটা শক্ত, তার ভেতরটা ততটাই নরম। আর ওর নরম মনের আভাস পেতে হলে তাকে জানতে হবে, বুঝতে হবে, তবেই বুঝবি সে আসলে কোন ধাতুর তৈরি। সুচির এই কথাটা মেধার মনে ধরল, কিন্তু গত রাতের কথা স্মরণ হতেই মেজাজ বিগড়ে গেল। তবে কাউকে বুঝতে না দিয়ে অন্য কথার টাল টানল। তার সঙ্গে যুক্ত হলো রিমি ও সাথী। দু এক কথা বলতে বলতে শুরু হয়ে গেল বোনেদের সঙ্গে খুনসুটি। আর এভাবে দুষ্টামি খুনসুটি করে ওরা কাটিয়ে দিল অনেকটা সময়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেহমানরাও বাসে এসে বিয়ের আমেজে দ্বিগুণ করে দিয়েছে। সবাই কত মজা করছে। হঠাৎ কেন জানি ভালো লাগছে না মেধার, মন কু ডাকছে। তাই আর বাবাকে ফোন করে কথা বলল, সময় নেই। তবু মন শান্ত হলো না, বরং অশান্তি বেড়ে গেল। খুব করে কাঁদতে ইচ্ছে করছে, মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। সে বাসার ভেতর গিয়ে সবাইকে দেখে নিল। এখানে তার বাবা আর আদিত্য বাদে সবাই উপস্থিত আছে। বাবার সঙ্গে কথা বলল। এখন শুধু বাকি আছে আদিত্য। সে ঠিক আছে তো? তার সিলেট যাওয়ার কথা না? সে কি সই সালামতে পৌঁছেছে? আদিত্যের কথা ভাবনায় আসতেই তার মন বড্ড বেশি অশান্ত হয়ে উঠল। সে সীমা বেগমের কাছে ছুটে গেল আদিত্যের খোঁজ নিতে। সীমা বেগম এত ব্যস্ততার মাঝে এ নিয়ে মজাও করলেন, হাসলেন। মেধা এখন মজা সহ্য হলো না। সে ধীর পায়ে বেরিয়ে এলো বাসা থেকে। পুনরায় গিয়ে বসলো গাছটার নিচে। তারপর নত মস্তকে তাকিয়ে রইল তার হাতের ফোনটার দিকে। মন বলছে একবার ফোন করে আদিত্যর খোঁজ নিতে, কিন্তু বিবেক বলছে উল্টো কথা। সে যাকে সহ্য করতে পারে না তার জন্য উতলা হওয়াও মানায় না। তার যা ইচ্ছে হোক, ওর কি। মানব মন বড়ই অদ্ভুত, কখন কি প্রত্যাশা করে বোঝা দেয়। মেধার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। যাকে তার পছন্দ নয় তার উপস্থিতি বিরক্তের কারণ। যার ভালো মন্দ কোনো কর্ম ওর সহ্য হয় না, অথচ সময়ের প্রেক্ষিতে তাকে নিয়ে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে। তার অপরাধী নির্বোধ মন ভাবতে বাধ্য করছে। পক্ষান্তরে এটা হওয়ার কথা ছিল না, তবুও তো তা হচ্ছে। আদিত্যের কারণে সে পড়ছে, ব্যাকুল হচ্ছে, অজানা আশঙ্কায় ছটফট করছে। এটা ঠিক, সে বর্তমান আদিত্যকে পছন্দ করে না, সহ্য করতে পারে না।
তবে সে বিপদে পড়ুক, কষ্ট পাক, এসব কখনোই চায় না, চাইতেও পারে না। আর না চাওয়ার কারণ আদিত্য ভালো করে চিনে জানে। ছোট থেকে দেখে আসছে ওই তেরা মানুষটাকে। সে এটাও জানে বিগত কয়েক বছর ধরে মনে প্রাণে তাকে ভালোবাসে। সে ভালোবাসা আড়ালে রাখতে তিক্ত কথার বাণও ছুটতে পারে। পরক্ষণে কথার খোঁচাতে তার হৃদয়খানা খুঁচিয়ে পড়ে প্রণয় বাক্য দ্বারা সারিও তুলতে পারে। ওই অভিমানী রূপ দেখে মিটিমিটি হাসতে পারে। গোপনে গোপনে খুব ভালোবাসতে পারে। তার বুদ্ধিদীপ্ত নেত্রজোড়ে ফুটিয়ে তুলতে পারে তার প্রণয় আকাঙ্ক্ষার গভীরতা। অথচ সেসব জেনে বুঝেও অবুঝ, কারণ সেই অপছন্দের পুরুষটাকে সে ভীষণভাবে জ্বালাতে চায়, পুড়াতে চায়। প্রণয়ের অনলে দগ্ধ করে ছটফটিয়ে মেরে পুনরায় সারিয়ে তুলতে চাই। সেই সঙ্গে নিতে চাই ওর অসীম ভালোবাসার পরীক্ষা। মাপতে চাই ধৈর্যের সীমা, পরিসীমা। তবেই না শান্তি। যদিও একটা সময় আদিত্যের সব কাজকর্ম তাকে মুগ্ধ করত। গোপনে ভীষণ পছন্দ করত ওই তারা মানুষটাকে। নিগুড় ভালো লাগাই আষ্টে পিষ্টে লেপটে ছিল ওই মানুষটার নাম। কিন্তু কিছু কারণে সে পছন্দের মানুষটা হয়ে গেছে অপ্রিয় কেউ। এর জন্য আদিত্যই দায়ী। কিছু কারণে কষ্ট পেয়ে মিথা সমস্ত মুগ্ধতাকে বিরক্ত দ্বারা আবৃত করেছে। সেই সঙ্গে সর্বসম্মুখে এটা বুঝিয়েছে আদিত্যর অপছন্দের মানুষ। তাকে বিয়ে করা তো দূর, একদণ্ড বসে গল্প করাও যায় না। মুখ্য কথা, আদিত্য এসবের যোগ্যই না। অথচ আজ অপছন্দের মানুষটার বিপদের আশঙ্কায় মনটা উতলা হয়ে উঠছে। কেন জানি চক্ষু লজ্জাও কাজ করছে না। বাসাশুদ্ধ মানুষকে কিভাবে তার পরোয়া করছে না। মস্তিষ্ক শুধু ঘুরছে আদিত্যের সুস্থ কামনা। আজ এই মুহূর্তে মন কেন কোনো বারণ শুনছে না, বরং তাকে সায় দিচ্ছে আদিত্যকে কল করে খোঁজ নিতে। একটাবার তার মুখে শুনতে আমি ঠিক আছি, কিন্তু বিবেক যে বলছে অন্য কথা। যেমন গতরাতে ওই রকম একটা ব্যবহার দেখেও সরি বলার প্রয়োজন করেনি আদিত্য। মুখ ফুটে বলেওনি তার ভুল হয়েছে। মুখ্য কথা, আদিত্য থেকে সে এমন কিছু আশা করেনি। অথচ আপাতত এসব ভাবনা ছেদ ঘটিয়ে সে সরাসরি আদিত্যর নাম্বারে কল দিল। ওর চিন্তাকে দ্বিগুণ বাড়াতে ফোন বন্ধ পেল। একবার দুইবার করে কল দিতেই থাকলো, একের পর এক। কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। মেধা একরাশ চিন্তায় ঘেমে নেই, একাকার অবস্থা। রিমিয়ার সাথেই চিন্তা করতে নিষেধ করছে। সুচিতাকে হাঁটতে যেতে জোরাজোরি করেও লাভ হলো না। অবশেষে তারা বাধ্য হয়েই চলে গেল। শুনিয়ে গেল কিছু খোঁচা মারা কথাও। আপাতত মেধার ধ্যান ফোনেই সীমাবদ্ধ। সে রিমির থেকে শুনল, গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে পায়চারি করতে করতে এখনো কল করে যাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে এবাসে দৌড়ে চলে গেল বাসের ভেতরে। রান্নাঘর থেকে সীমা বেগমের হাত টেনে নিয়ে গেল পাশের রুমে। তার চোখে মুখের অবস্থা দেখে সীমা বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, মেধা, মা আমার, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? কেউ কি কিছু বলেছে? তোমার ছেলে ফোন ধরছে না। কি আশ্চর্য, এই জন্য তুই কাঁদছিস? এত কথা জানি না, তুমি খোঁজ নাও তার। আমার ছেলেকে নাকি ভালোবাসিস না, বিয়েও করবি না, তবে তার বিরহে এত ব্যাকুল কেন আম্মা জান? বাবনি প্লিজ তোমার ছেলের খোঁজ এনে দাও। আমার মন কু ডাকছে, কিছু ভালো লাগছে না, আমার শান্তিও পাচ্ছি না একদমই। এ কথা বলতে বলতে এসে লজ্জা ভুলে ডুকরে কেঁদে উঠল। ওর এহেন ব্যবহারে সীমা বেগমও হতবাক। এ মেয়ের হঠাৎ কি হলো? মেধা তো এমন করার মেয়ে নয়। তবে এটা ভেবে উনি না দাঁড়িয়ে ব্যস্ত পায়ে ছুটলেন নিজের ফোন খুঁজতে। তারপর উনি আদিত্যকে ফোন দিতেই থাকলেন। ফলাফল শূন্য। ওদিকে মেধার কান্নার শব্দ শুনে বাসার সবাই উপস্থিত হলেন হলরুমে। ধীরে ধীরে সবাই জেনে গেলেন আদিত্য ফোন ধরছে না। একথা শুনে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এভাবে সময় গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে গাঢ় রাত ঘনিয়ে এলো। এবার সীমা বেগমও ছেলের খোঁজ খবর না পেয়ে প্রেসার বাড়িয়ে ফেলেন। আদিত্যের বাবা দারোয়ানকে ফোন করে জানলেন আদিত্য সকালে বেরিয়েছে, এখনো বাসায় ফেরেনি। যদিও তার বাসায় ফেরার কথা না, কারণ সে সিলেটে গেছে। ওই মুহূর্তে আদিত্যের বাবা জানলেন আদিত্য সিলেটে যায়নি, বাসায় নেই, অফিসে নেই, সিলেটে যায়নি, আবার ফোনটাও বন্ধ। এ খবর শুনে বিয়ে বাড়ির আমেজ মুহূর্তেই বদলে গেল। মেধা রুমে গিয়ে বালিশ মুখে গুজে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার হেসকি উঠে গেছে। এত কান্নার কারণ সে জানে না, শুধু জানে তার ভয় হচ্ছে, হারিয়ে ফেলার ভয়। ওই মানুষটা যেমন আছে তেমন থাকুক, তবুও চোখের সামনেই থাকুক। সে আর খোঁচা মেরে কথা বলবে না, রাগ দেখাবে না, তবুও সে ফিরে আসুক।
এসব ভাবনায় ওকে আরও ব্যাকুল করে দিল। সময় গড়িয়ে ঘন্টায় পেরোতে থাকলো, তবু কেউ আদিত্যর সন্ধান বের করতে পারল না। তখন এক পড়শি জানালো তার বড় ভাই নাকি কেবল সিলেটের রাস্তা দিয়ে বাসা গেল। সে নাকি বড় রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে দেখেছে, একটা প্রাইভেট কারের সঙ্গে ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। ওই রাস্তা বন্ধ করে দেওয়াতে ঘুরে আসতে হচ্ছে। উনি এই কথা শুনে আদিত্যের মা আর মেধার কান্না বেড়ে গেল। তারা দুজনেই গ্রাম ছেড়ে যাওয়ার জন্য উদ্যত হলো। আদিত্যর বাবা ওনাদের সঙ্গে পা বাড়াতে দরজার কাছে মুখোমুখি হলো আদিত্যের। সে কেবল গাড়ি থেকে দরজায় পা রেখেছে। তাকে এক মুহূর্ত ওখানে দেখে সকলেই হতভম্ব। মেধা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। সে আদিত্যের পুরো শরীরে চোখ বুলিয়ে অক্ষত অবস্থায় দেখে আগে সুক্রিয়া করল, তারপর বিনা বাক্যে সেখান থেকে সরে রুমে গিয়ে দরজা আটকে দিল। অঝরে কেঁদে মনটাও শান্ত করার বৃথা চেষ্টা চালালো। এই রুম থেকে অনেকেরই কথা শোনা যাচ্ছে। সীমা বেগম বকছে আদিত্যকে। আদিত্য তার মাকে কিছু বলে বোঝানোর চেষ্টা করছে, বোধহয় ব্যর্থ হচ্ছে, কারণ সীমা বেগমের গলার স্বর দ্বিগুণ বেড়েছে।